আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ সরকার নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনার সঙ্গে জড়িত আছি, আমরা প্রথম থেকেই খোঁজাখুঁজি চেষ্টা করছি যে আমাদের দেশের অর্থনীতিকে কোন কোন খাতে আমরা নতুন করে বেগবান করতে পারি। আমাদের এই গৌরনদী যদি আজকে একটা বিরাট শিল্পাঞ্চল হতো, তাহলে এখানকার অর্থনীতি হতো একরকম। এটা যদি সীমান্ত এলাকা হতো বেনাপোলের মতো, তাহলে কিন্তু এটা হতো আর এক রকম। আমাদের এখানে অর্থনীতি মানে কি? ধান, পাট, মাছ, দোকানদার, আর আপনারা পান চাষ করেন, এই তো। এর বাইরে কোনো আমাদের তেমন বড় কোনো অর্থনৈতিক কাজ আছে? কোন অর্থনৈতিক কাজ? এই যে রাস্তার দুই পাশে ছোটখাটো দোকানদার দেখেন, আর আপনারা ধান পান উৎপাদন করেন। পাট উৎপাদন কিছু হয় কিনা আমি জানি না। আগে আখ উৎপাদন হতো, হয় পাট, আচ্ছা আখ উৎপাদন হয়, আখ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর এমনি ফল ফলাদি উৎপাদন হয় কেমন? ফল ফলাদি নাই, নাই বেশি। ধান আর পান, তাহলে আমাদের গৌরনদীর অর্থনীতি মানে হচ্ছে ধান, পান, দোকান, এই তো। এখন এত বড় একটা এলাকা, এইখানে এই ধান, পান আর দোকানের উপরে নির্ভর করে যদি চলতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে এক ফসলি ধানের জমিকে কি করে 3 ফসলি করা যায়, পানের উৎপাদনকে বাড়িয়ে এটাকে কিভাবে একটা সরকার যদি এমন ভাবে শুল্ক নির্ধারণ করে রপ্তানি করার আগেই যদি এত পরিমাণ হয়, তাহলে এত মূল্য দিয়ে তো পান খাবে না। পান তো আমাদের জীবন ধারণের মতো খাবার না, পান তো একটা বিলাসী দ্রব্য, তাই না? পানের মতো একটা বিষয় কেনার জন্য, যেমন মনে করেন ইউরোপিয়ান ইউনিয়ন কেনে, যুক্তরাজ্য কেনে, মেটু কাছে থেকে ইউরোপিয়ান ইউনিয়ন কেনে, যুক্তরাজ্য কেনে এবং মধ্যপ্রাচ্য, এই 3 জায়গাতেই মূলত আমাদের এখান থেকে পান রপ্তানি করা হয়। গৌরনদীর বাইরে থেকে বাংলাদেশে পান উৎপাদন করে পাঠানো হয়, এরকম কি আর কোন জায়গা আছে? এখন রাজশাহী উত্তরাঞ্চলেও কিছু পানের চাষ হয়, তাহলে আমাদের মধ্যে এত বড় তো আর না। আমরাই হলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন করি পান। অতএব পান চাষকে যত উন্নত করা যাবে, পান চাষ, পানের গুণগত মান যত বাড়ানো যাবে এবং তা বিদেশে রপ্তানি করার জন্য যত আমাদের চাষিদের জন্য উপকারী শুল্কের হার বসানো যাবে, তত বেশি কিন্তু এই পানকে ঘিরে একটা যত বেশি এভাবে রপ্তানি বান্ধব বৃদ্ধি করা যাবে, তত বেশি তখন পান চাষকে ঘিরে এই অর্থনীতিটাকে ধরে রাখা যাবে। আমি এই এলাকার সন্তান হিসাবে, আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি যেহেতু আগে ছিলাম এবং আগামীতে যেহেতু আমি আবার জনপ্রতিনিধি হতে চাই, সেই কারণে আমি গৌরনদী আগুলঝরার অর্থনীতিটা নিয়ে একটু চেষ্টা করছি বোঝা। যেমন গৌরনদীর দই সবাই নামে জানে, তাই না? গৌরনদীর দই মিষ্টি, এটা ব্র্যান্ডিং হয়ে গেছে না, ব্র্যান্ড। এখন আমরা যদি আসলে এই দই মিষ্টির ব্যবসা যারা করে, এটাকে যদি গুণগতভাবে মানটা বাড়াতে পারি, উৎপাদন যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে সেই উৎপাদন বাড়ানোর পরে আমরা
দেখা যাবে যে এই গুণগত মানের কারণে গরু নদীর মিষ্টি আরো বেশি বেশি চলবে এবং মিষ্টি কেনাকে ঘিরে আমাদের একটা ব্র্যান্ডিং থাকবে এবং গরু নদীর নামটাও সবাই জানবে। তারপরে আমরা এখানে মিষ্টি ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের অর্থনীতি, ফলে ব্র্যান্ডিংটা আমরা প্রমোট করতে চাই। আমি ওখানেও হাত দিয়েছি। আমি ইতিমধ্যেই মিষ্টি কারখানাগুলি ভিজিট করেছি। আমি মিষ্টি কারখানাগুলিকে আমি দেখলাম যে ঢাকাতে যারা কোয়ালিটি মিষ্টি উৎপাদন করে, দই উৎপাদন করে, ছানা উৎপাদন করে, আর আমাদের এখানে যারা নাম করা ঘোষের দোকান যাদের, তাদের উৎপাদনের পার্থক্যটা একটু বুঝে নিয়েছি। যদি আল্লাহ এমপি নির্বাচিত করে, আপনারা যদি ভোট দেন, তারেক রহমান আমাদের নেতা যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে আমাদের হাতে নীতি নির্ধারণ করার ক্ষমতা আছে। তখন একজন নীতি নির্ধারক হিসাবে আমার এলাকার এই সম্ভাবনাটাকে আমি কাজে লাগাতে চাই। সেই ক্ষেত্রে ধান এবং সাধারণ কৃষি উৎপাদনের জন্য আমরা কৃষি কার্ড ঘোষণা করেছি আমাদের সরকার, যে আমরা প্রতিটি কৃষকের জন্য আমরা কৃষি কার্ড দেব এবং এই কৃষি কার্ডের মাধ্যমে তারা সার পাবে, কীটনাশক পাবে, বীজ পাবে এবং তারা কৃষি ঋণ পাবে। আমার ব্যক্তিগত জ্ঞান মতে পান চাষও একটা কৃষি পণ্য। অতএব এই একই কৃষি কার্ডের মাধ্যমে যে সুবিধা সরকার অন্যান্য কৃষি পণ্যে দিবে, পান চাষীদেরকে যেন সেই সুবিধা দেয় এবং কৃষি কার্ড দেয়, আমি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কৃষি পণ্যের উৎপাদনকারী হিসাবে এই কৃষি কার্ড যদি আমি পান চাষীদের হাতে দিতে পারি, তাহলে পান চাষকে ঘিরে সরকার তার সব ধরনের সহযোগিতা পান চাষীদের মধ্যে প্রবাহিত করতে বাধ্য থাকবে। তখন পান চাষীরা এবং আড়তদাররা উভয় মিলে কিন্তু তখন পান চাষটাকে বহাল রাখবে এবং কৃষি উৎপাদনের থেকে যেমন সরকার ভর্তুকি দেওয়ার নীতি থাকে, তেমনি পান চাষীদের ক্ষেত্রেও আমরা এমন একটা নীতিমালা তৈরি করতে পারবো যে দেশের অর্থনীতির প্রয়োজনে আমাদেরকে এই উৎপাদনকে ধরে রাখতে সরকারের কাছ থেকে ভর্তুকি আদায় করবে। আমাদের দেখতে হবে যে আমরা কি পরিমাণ লোক এখানে তুমি একটু বসতে চেয়ার নিয়ে, আমাদের দেখতে হবে কি পরিমাণ লোক এখানে আমাদের এখানে 13টা আড়তে জড়িত। 13টা আড়তে স্টাফ আছে 130-40 জন স্টাফ সবসময় কাজ করে। 130-40 জন স্টাফ সবসময় কাজ করে। আর পাইকার আছে 50 জন, 50 জনের সাথে প্রায় 300 লোক কাজ করে সবসময়। পাইকার 50 জনের সঙ্গে 300 জন কাজ করে। আর দুইটা ট্রাক সমিতি আছে পান পাঠানোর জন্য, ফেনী, চৌবনি, চিটাং, সেখানেও প্রায় 70-80 জন স্টাফ কাজ করে সবসময়। প্রায় গড়ে 500 স্টাফ সবসময় কাজ করে। আর আমাদের এই বন্যদী আগল জেলায় প্রায় 500 স্টাফ সবসময় ব্যস্ত থাকে এই ব্যবসাকে। আর এই পানের বড়দের সাথে আমাদের অঞ্চলে 70% লোক জড়িত। 70% লোক জড়িত মানে বুঝলাম না 70% পানের বড়দের সাথে। যেমন আমার একটা বড় আছে, আমার ঘরে 5-6 জন লোক কাজ করে। এরকম অ্যাভারেজ হিসেবে বন্যদী আগল জেলায় 65% লোক এই পানের সাথে জড়িত। বন্যদীর টোটাল জনসংখ্যা 65% মানুষ পান চাষের সঙ্গে পরোক্ষভাবে জড়িত। অতএব এই পান চাষের উপরে আমাদের অর্থনীতির একটা বড় সম্ভাবনা কিন্তু এখানে রয়ে গিয়েছে। আমি সেই কারণেই পানের মতো এরকম একটা অপ্রচলিত কৃষি পণ্য, আনকমন অ্যাগ্রো প্রোডাক্ট, এটা যদি আমরা এখানে ধরে রাখতে পারি, তাহলে আমাদের এই অর্থনীতির সাইজটা অনেক বড় হবে। আমি আশা করি ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমার যে সাধারণ জ্ঞান, তা তো আমি আপনাদের সঙ্গে আমি কথাবার্তা বলে আরো বাড়াবো।
একই সঙ্গে আমি যারা শুল্ক কাঠামো নির্ধারণ করে, যারা বাংলাদেশে ট্যাক্স নির্ধারণ, ডিউটি নির্ধারণ করে, আমার বন্ধুরা তো সব বিদায় নিয়েছে রিটায়ারমেন্টে, আমার ছোট ভাইরাই এখন বড় বড় কর্মকর্তা। আমি তাদের সঙ্গেও কথা বলবো যে কিভাবে ডিউটি ফ্যাসিলিটি দেওয়া যায় পান চাষিদেরকে, যাতে তাদের পান রপ্তানির সুযোগটা বাড়ে। যখন বিদেশে বসে দেখবে যে অল্প খরচে পান পাওয়া যায়, তখন পান লাগে। মধ্যপ্রাচ্যে আমরা নিজে দেখেছি, আমি সেই সব শহরে কিন্তু বেশ সুন্দরভাবে পানের দোকান তৈরি করা আছে। আমাদেরকে একটু মনোযোগ দিয়ে খুঁজে বের করতে পারি আমরা যে পানের মধ্যে এমন কোন রাসায়নিক কোন গুণগত বৈশিষ্ট্য আছে কিনা যা আধুনিক কোন চিকিৎসা পদ্ধতিতে কাজে লাগানো যায়। এইভাবে পানের শৌখিন ব্যবহারের বাইরে পানের অন্যান্য ব্যবহারের সম্ভাবনাগুলি আছে কিনা তা গবেষণা করে দেখতে হবে ল্যাবে। আমি পৃথিবীর সমস্ত বড় বড় ল্যাবের সঙ্গে কথা বলবো এবং আমি পানকে দিয়ে আর কি কি কাজ করা যায়, শুধুমাত্র পান খেলাম শৌখিন খাবার তা না, নিশ্চয়ই এর মধ্যে এমন কোন গুণ আছে যে গুণের কারণে আমরা এটা করব। এইভাবে যদি পানের শৌখিন ব্যবহার এবং এর গুণগত ব্যবহারের সম্ভাবনা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের এই অর্থনীতিটাকে আমরা ধরে রাখতে পারব। প্রথম কাজটাই হবে সরকারকে বোঝাতে হবে যে এই পান চাষকে তোমার ধরে রাখতে হবে। যে সরকারে আসবে, যে কৃষিমন্ত্রী হবে, যে প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান, আমি যদি তাদেরকে এটা বোঝাতে পারি যে কেন এটা ধরে রাখা দরকার। সব অর্থনীতি লাভের জন্য হয় না, কিছু অর্থনীতি থাকে কর্মসংস্থানের জন্য। আমার এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি 60-65% লোক যদি পানের খরচের উপরে নির্ভরশীল থাকে, তাহলে যে কোনো ভাবেই হোক আমাদেরকে এই পানের মতো কৃষি পণ্যকে ভর্তুকি দিয়ে হলেও ধরে রাখতে হবে। পৃথিবীর প্রায় বেশি গুরুত্বপূর্ণ দেশেই কৃষি পণ্য কিন্তু ভর্তুকি দিয়ে টিকিয়ে রাখা হয়। যেমন আমরা সবাই ভাত খাই, আমরা ভাতের মতো একটা জিনিস যা আমাদের প্রতিদিন লাগে, যা আমাদের জীবন ধারণ করতে লাগে, আমাদের প্রিন্সিপাল। কিন্তু যে ভাত উৎপাদন করে, চাল উৎপাদন করে, সে কত টাকা পায়? কোনো কোনো বছর এমনও দেখা যায় যে সে যে পরিমাণ টাকা খরচ করে ধান উৎপাদন করে সেই পরিমাণ বাজার মূল্য পায় না। এখন ও যদি ধান উৎপাদন বাদ দিয়ে দেয়, সবাই মিলে সবাই যদি বলে আমরা ধান উৎপাদন করবো না, যেহেতু লাভ নাই, আমি চলে গেলাম, আমি গার্মেন্টসে গেলাম, অন্য কাজে পেশা পরিবর্তন করলাম, তাহলে আমরা ভাত খাবো থেকে, চাল আমদানি করতে হবে তখন আবার। এই জন্যই তখন তারা যাতে ওই পেশায় থাকে, সেই জন্য সরকার ভর্তুকি দেওয়া হলো কৃষি পণ্য উৎপাদনকারীদেরকে কৃষি পণ্য উৎপাদনে ধরে রাখতে চায়। কৃষি পণ্যের এই ভর্তুকি দেওয়ার যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমি পান চাষকেও আমি অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ। একদিকে এটাকে লাভজনক করা যায় কিভাবে সেই চেষ্টা করব, আর একদিকে লাভজনক না হওয়া পর্যন্ত ভর্তুকি দিয়ে যাতে এই শিল্পকে ধরে রাখা যায় সেই ব্যবস্থা সরকারকে আমি করাবো ইনশাআল্লাহ। আমি এই আমার এই যে লক্ষ্যের কথা বললাম, যে একটা লক্ষ্য হলো কিভাবে পান চাষ, পানের গুণগত মান বাড়ানো, পানের অর্থনৈতিক মূল্য বাড়ানো, আর মানে বাড়ুক আর না বাড়ুক সরকারকে দিয়ে না বাড়া পর্যন্ত একটা ভর্তুকি আদায় করার লক্ষ্য। আমার দুইটা লক্ষ্য, এই দুইটা লক্ষ্য আমি অর্জন করতে চাই। সেটার জন্য আমার আপনাদের কাছ থেকে নানান রকম বুদ্ধি পরামর্শ নিতে হবে। যারা হাতে কলমে মাঠে আপনারা পান চাষের সঙ্গে জড়িত, ব্যবসার সঙ্গে জড়িত, আড়তের সঙ্গে জড়িত, মিঠু আমার ভাতিজা, আপনারা
আপনারা ছিলেন, সেইটা বোঝে ভালো। তার সঙ্গে আপনারা আরো যারা একটু বোঝেন, আমি তাদেরকে দিয়ে ফরাচরি আমি আগামীতে কিছুদিনের মধ্যেই আমি তাদেরকে নিয়ে একটা পান চাষি সেল করব, একটা পান চাষি সেল করব ইনশাআল্লাহ। 12 তারিখের পরে যদি আমরা সরকার গঠন করি, তাহলে আমি খুব দ্রুত এই পান চাষি সেলের কাছ থেকে আমি পূর্ণাঙ্গ তথ্য আমি গ্রহণ করার চেষ্টা করব। আজকের এই মত বিনিময় সভাতে এই লক্ষ্যটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। এই লক্ষ্য পূরণের জন্য আমাকে কি কি পরামর্শ দিতে চান আপনারা এক একজন হাত তুলবেন, মাইক্রোফোন আপনাদের কাছে যাবে। আপনি কথা বলবেন? হ্যাঁ বলেন, আপনি নাম বলেন, নাম বলে লাইক করেন, লাইক করেন। আমি একটু বসি। আমাদের দেশে আগে প্রচুর পরিমাণ পাট হতো, তাহলে পাট ওইটা বা কিছু কিছু করে, কিছু কিছু করে না। তা আমাদের এই ধান আর পান এই যে আমাদের এখন বেশি চলে। তা আমরা গত 1 বছরে আমরা পান চাষিরা মাঠার হয়ে গেছি, আমরা পান চাষিরা মাঠার হয়ে গেছি গত 1 বছরে। কর্য করি আইনা এই পর্যন্ত আইনা পানি ঠেকাইছি, আমরা কোনো পানি কোনো পয়সা পাই নাই। তাই আমরা আমাদের এই ধানার পান আমাকে এইটা নিয়ে আমরা যথেষ্ট আমাদের। আমি একজন ক্ষুদ্র পান ব্যবসায়ী এবং পান চাষি। আমরা বিগত 1 বছর যাবৎ আমরা এই পান নিয়ে, পানের ব্যবসা নিয়ে আমি এক মিনিট একটু কথা বলি। আমাদের মাঝে আমাদের এক জামাই আছে, সে আবার চলে যাবে, আবুল ভাইয়ের মেয়ের জামাই। ওকে আমি একটু বিদায় করে দিলাম সবাইকে, পরিচয় করে যাবে এবং আপনাদের কাছ থেকে সালাম দিয়ে সে বিদায় নিচ্ছে। আগামী 12 তারিখে ধানের শীর্ষে ভোট দিয়ে সকল জায়গাকে বিজয় করবেন এবং তারিখকে আর হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল সালাম হোসেন। আমি ক্ষুদ্র পান ব্যবসায়ী এবং পান চাষি। আমরা বিগত 2 বছর যাবৎ পান চাষ নিয়ে আমরা অনেক লসের ভিতরে আছি। আমাদের এই পান চাষ করতে যেসব সামগ্রী লাগে সেই সামগ্রীর দাম খুব উচ্চ মূল্য, অথচ আমরা পান বিক্রি করতে গেলে আমরা পানের মূল্য যথার্থ পাই না। তাই আমি আগামী সরকারের কাছে একটা দাবি করব যে আপনারা আমাদের এই পান চাষি, আমাদের এই গণজাগর যারায় 65% লোক এই পানের সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে মা বোনেরাও এই পান চাষের সাথে জড়িত আছে। তারা প্রত্যেকটা ফ্যামিলিতেই পানের কাজ হয়। তাই আমি আশা করব যে আমাদের এই পান চাষের উপর যেন সরকার একটা ভর্তুকি নির্ধারণ করে, বা আমাদের পানকে আমরা এই পান চাষ করে আমরা কিভাবে স্বাবলম্বী হতে পারি সেই ব্যাপারে আমাদের পরামর্শ দেয়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেন আমাদের এই চাষকে নিয়ে একটু চিন্তা চেতনায় রাখে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মারহাবা। আমাদের চাষি ভাই যে কথা বলছেন ভাইয়ের কাছে সবাই আমরা শুনে খুশি, যাতে পান চাষি ভাইদেরকে আগামীতে আমাদের এই ব্যবসাকে উন্নত করবে সবাই এই প্রতি সবাই থাকবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এলাকাবাসী আমাদের পানচাষী পক্ষ থেকে আমি দুটা কথা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে কথাটা শুনেন। আমাদের
জাতীয়তাবাদী দল বিএনপি ফাংশন আমাদের সবল ভাই পাশে আছেন আমাদের সামনে বসে আমি দুটা কথা বলতে চাইছি, চাষিদের থেকে কথা শুনতে চাইছি। আমার একটু বড় কথা হলো এই যে 17 বছর আমরা ছিলাম আনাচে কানাচে আমাদের কোন জায়গাতে শুনে যায়, তবে আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা এই দল যাতে আমরা জয়লাভ করতে পারি সবার একত্রিতভাবে আপনারা সবাই আল্লাহ রসুলের নাম নিয়া আমাদের দল বিজয় হয়, এই কথা আল্লাহ দোয়ার বরকতে আমরা জানি সরকার হতে পারি, এই কামনা করবেন একত্রিত ভাবে। এই আমার বক্তব্য। আজ কিছু কথা চাষি ভাইদের কাছে আমি বলতেছি, এই আমাদের সর্বদাই কাছে আমরা দাবি করতেছি, পান চাষিতে যদি আল্লাহ আমাদের দিয়ে যায় তাহলে আমরা অনেক লাভবান হব। তবে বিদেশি 100 রাষ্ট্রে যদি পান আমরা নিতে পারেন, এই পরিস্থিতিটা আপনারা করবেন। পান চাষি যদি বিদেশে নেয় আমাকে পান চাষিতে অনেক লাভবান হব। তবে এইটা হিসাব করে আমাদের একত্রিত দল আমরা যাতে জয় লাভ করতে পারি, এই হিসাব সময় আমরা বিএমপিতে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। সবাই হাত লাগান, আল্লাহ রাখবেন, করবেন না, আল্লাহ এই কথা বক্তব্য শেষ থেকে আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী বিজেপি সহ সমস্ত চাষি ভাইদেরকে আন্তরিক অভিনন্দন। সমন্বয় জালিসের মধ্যে এখানে গৌরবী আগরতলা হুজুরপুর রাজনীতি সংবাদ প্রতিবার আমরা আগরতলা পাড়ার রাজ্যের সমস্ত চাষিরা আসে। আমাদের কর্মীদের সমস্যা তোমার তরুণ সমন্বয় কর্মীর হাত এবং ডাক তবে এই যে শক্তি চাষ তর্কির ডাক শ্বাস, এই আরেকজন উত্তেজনা, আরেকজন ব্যবহার, আরেকজন কারবার তর্কির হাত শেষ। দরিদ্র তার প্রান্তে বাংলার মোটামুটি আছে, চর্কিগুলো শাসে নাই, চর্কিদের ডাক কিভাবে শেষ হয়ে গেল, চর্কিদের ডাক শেষ হয়ে গেছে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পক্ষ থেকে প্রাণ চাষ করে আমি আবার একটু মনে করাই দিই, আমি কিন্তু এখানে একটু মনে করাই দিই, আমি এখানে এই নেতারা পান চাষিদের কাছ থেকে আমি একটু জ্ঞান নিতে আসছি। ভোটের আলাপ তো আমরা পরে করব, কারণ আমরা তো ক্ষমতায় না গেলে তো আর এই কাজটা করতে পারবো না, তাই না? আমি এখন আমাদের এই কাজ করার জন্য একটু নাস্তা দিচ্ছে ভলান্টিয়াররা। বসেন ওই পিছনের সারি থেকে নাস্তা দিতে আসবে। হ্যাঁ, আমাদের ভলান্টিয়াররা আপনাদেরকে নাস্তা দিচ্ছে। পিছনে আপনারা যার যার জায়গায় বসে থাকবেন, পিছন দিক থেকে নাস্তা দিতে আসবে। ভলান্টিয়াররা কথা বললে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, ওরা চলে যাবে। মিঠু, নাস্তাটা পরে নিতেন, অনুষ্ঠান শেষ হওয়ার পরে নাস্তা দিলে ভালো হবে। আর মাত্র 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ হবে, নাস্তাটা পরে দাও। আমার মনে হয় তাই করো, 10 মিনিট পরে করো। এই নাস্তা 15 মিনিট পরে দাও, নাস্তা 15 মিনিট পরে দাও। আমাদের কথা প্রায় শেষ, আমি আর কয়েকজনের কাছ থেকে একটু পরামর্শ নেব। রাজনৈতিক নেতারা এখানে কথা বলবে না, ভুল পান চাষিরা কথা বলবে, তার বাইরে কেউ কথা বলবে না। আচ্ছা, আমি এখন আমার পরে আর একটা প্রোগ্রামে আমি আমাদের চেয়ারম্যান সাহেব উনি চলে যাবেন, তা আমি ওনাকে থাকতে বলছিলাম যে ভবিষ্যতের এই পান চাষিদেরকে নিয়ে কাজ করার জন্য আমার
স্থানীয় যে চেয়ারম্যান মেম্বার তাদেরকেও লাগবে। তো তাদের পক্ষ থেকে আমি বাড়তি ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন মিয়াকে ডেকেছিলাম, দাওয়াত দিয়েছিলাম। উনি আবার চলে যাবে, যাওয়ার আগে একটা শুভেচ্ছা দিয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পান চাষী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেতা আপনাদের পরামর্শ নিতে এসেছে। আমি এবার এরপরে আমাদের বালুকাটিতে একটা মিটিং আছে, আমি সেখানে যে মিটিংটার অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করতেছি। আমি অনিচ্ছাকৃতভাবে আপনাদের কাছ থেকে চলে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধু যাওয়ার পূর্বে একটু আশ্বস্ত হতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই যে আপনাদের যে অ্যাম্বিশন, আপনাদের যে উদ্দেশ্য, এটা বাস্তবায়িত করতে হইলে আমাদের নেতাকে নির্বাচিত এমপি হিসেবে পাঠাতে হবে সংসদে। আপনারা কি রাজি আছেন? দুই হাত আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না। খালেদা জিয়ার মৃত্যুর পরে এখন পর্যন্ত 31 দিন হয় নাই, এর মাঝেই যারা বিশ্বাসঘাতকতা করে সেই বিশ্বাসঘাতকতার স্থান গৌরবিত হবে না। আপনারা জয়নুদ্দিন সামনের হাতকে শক্তিশালী করবেন। 2001 আর 2026 সাল কিন্তু এক না। আমরা আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছি, সেই শিক্ষাটা যেন 12 তারিখের পরে আমাদের কাজে লাগাতে না হয়। জানাবো, আপনারা জয়নুদ্দিন সামনের মতো একজন নিষ্কলুষ চরিত্রের অধিকারী এমপি তৈরি করবেন। আমরা জীবনে যারা চার দোকানে বসি নাই, কোন দাঙ্গাবাজি, চাঙ্গাবাজি, কোন ক্যাপ্টেন বেচা, এই 2 নম্বরই করি না। আমরা এবার তার পাশে আছি, ইনশাআল্লাহ আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আপনারা মিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য চলে যাচ্ছি। আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে থাকতে পারলাম না। আসসালামু আলাইকুম। এরপরে কে কথা বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে পাঁচচাষী ভাইরা উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি হিসেবে আছেন স্বপন রায়, গৌরবী বরিশাল আকাশনে। আমরা তাকে যদি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে সংসদে তারা সে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে কথা বলতে পারবে। সংসদে বসে কামের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে কথা বলতে পারবে। আমাদের চাষি যারা আছি, আমরা আমাদের চাষিদেরকে সাহায্য সহযোগিতা করতে পেতে পারি, এই বিষয়ে সকলকে কথা বলতে আমাদের সাথে আমরা সবাই গর্বিত মনে করি। কিন্তু আমাদের চাষি হিসেবে একটা দাবি, সকল ভাই কথাটা একটু কান করে শুনবেন। চাষি এখানে যারা আমরা আছি, সকলে আমরা পান বিক্রি করে বাড়িতে যাই টাকা নিয়ে, এই টাকা আমরা বাড়িতে দিতে পারি না। এর আগেই আমাদের ছেলে সন্তান যারা আছে, এরা মাদক খাইয়া এই যে ট্যাবলেট আছে বাংলাদেশে, এখন এই ট্যাবলেট খাইয়া ট্যাবলেটের কিন্তু অসুখ করে গেছে। আমরা কেউ পান বলতে টাকা দিয়ে বাড়ি দিতে পারি না। আগে আমাদের ছেলে সন্তান টাকা লইয়ে যায়, এই টাকা দিয়ে মাদক খায়। এই মাদকের জোর করে চলে গেছে আমাদের এই গণত উপজেলারা। এইটা যদি আমি নিরসন করতে পারেন, তাহলে এরপরে কে পান চাষ নিয়ে কথা বলবে? পান চাষ পরিচয় দিয়ে কথা বলতে পারি। আমি চাষি থেকে আছি। আমি চাষি থেকে আসি। মোহাম্মদ হাবিব সিকদার।
আমি আমার জীবনে আমি এই 36 বছর পানের ব্যবসার সাথে জড়িত। আমি ঢাকা শহর, লাকসাম, ফেনী, নোয়াখালী এই সমস্ত জায়গায় আমি পান নিয়ে অনেক গেছি। অথবা আমি একজন পানের যোদ্ধাও ছিলাম ঢাকা শহরে। বিগত এই বিএনপি সরকার ক্ষমতায় থাকতে তারেক রহমান সে পান বাইরে চালান করত। সে সময় যে বাধা ছিল, বিগত কিছুদিন আগে কয়েক বছর ধরে এই ধান বিদেশে রপ্তানি হয় না। এই দিনে 2 বছর পর্যন্ত আমরা পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক ঋণ হয়েছি। আমি 380 পান খরচ ছিল, তা এই পান দাম কম কারণে সব ভেঙে এখন মাত্র 35 নম্বরের কাজ করি। কিন্তু যেহেতু বড় রোজ এই দিন আমরা সরকার ভাঙ্গা আর অন্যান্য ফসল করি। আজকে আমি প্রথম আন্তরিকতা ধন্যবাদ জানাই আমাদের সমন্বয়কে, যে তিনি আজকে এই সভা করেছে, এই পান চাষিদের আজকে মূল্য দিয়েছে। এই জন্য আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। আর সবাইকে আমরা আন্তরিকতা এইভাবে বলতে আছি যে এই পান চাষি আপনার যদি আমরা যদি বাসায় 12 তারিখে নির্বাচিত হলে ক্ষমতায় গেলে আপনি আপনার নেতা, আমাদের নেতা তারেক রহমানকে যাতে আবার এই আগের মতো বিগত আগের মতো এই পান বিদেশের রায় এই যে আপনি এই বলেই প্রিয় ভাইয়েরা সবাই 12 তারিখে এই ধানের শীতে ভোট দিয়ে নির্বাচিত করে সবাই যেমন সরকারের দায়িত্ব পারে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি 3 নম্বর ওয়ার্ড থেকে বিপন্ন পারি। বিগত 24 নির্বাচন পান চাষি ভাইরা অনেক লস দিচ্ছে। আমি তাই সকলকে আমাদের একটি আগামী দিনে আমাদের পান চাষি ভাইদের জায়গা জমি বিক্রি করে পানের খাওয়া না বোঝাতে হয়। আর মাদক তরফুলি সকল ভাইকে আমি জোর চাই, কারণ মাদকে আমাদের গৌরব আবেদনা খুব প্রয়োজনীয়। আমি বললাম হ্যাঁ, ওই যে মুরব্বী কথা বলছে, বলে হ্যাঁ, সবাই টাকা জমি নেয় খালি কিস্তি। এই পান চাষিরা যাতে বিদেশে টাকা কি হয়, সাপ্লাই হয়, এইটার জন্য আমাদের কাছে অনুরোধ। ধন্যবাদ। এই তুমি বলো। হ্যাঁ, বলছো এই যে এখানে এই যে এখানে করোনা পর হইতে যে পানে আমরা ভর্তুকি দিয়েছি তাতে আমাদের শিবের বিল পাঠানো খুব কঠিন, এবং পানের চাষের যে মাল ছাড়ানো তাতে অতিরিক্ত দামি। তাই আমরা ব্যবসা করে করতে পারছি না এবং বিদেশে চালানো হচ্ছে না। তাই আমরা ফুল উন্নতি করে গভর্নমেন্ট প্রথম ভাগ করতেছে। আমরা অনুরোধ করছি যাতে বিদেশে চালানটা আমরা লাভবান হতে পারি। তাই আপনারা সবাই ধানের শীষে গভর্নমেন্ট ভাগকে জয়যুক্ত করার জন্য অনুরোধ করিতেছি। সেটা হবে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা গৌরী আগরতলাবাসী সরকারের সামনে নির্ভর করে এবং এই জায়গা ছিল আগে পানির জল খেলা ছিল, অনেক দিন হয়েছে। প্রতিদিন মানুষ এই প্রাণ চাষ করে লস হয়েছে। এদেশের পানির দাম খুব কম গেছে। বর্তমানে পানির দাম মোটামুটি আছে। আমরা সরকারের কাছে দাবি করলাম যাতে পানটা
বিদেশে রপ্তানি করতে পারে, বিদেশে বিক্রি করতে পারে। এই পান চাষি এইটাই সবার দাবি। আর আমরা সবাই মিলে 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে সবেন ভাইকে জয়যুক্ত করে সাবেক এমপি ছিল যাতে মন্ত্রিত্ব পাইতে পারে, এই আশা থেকে আমার বক্তব্য ধন্যবাদ। আমার মনে হয় মূল কথাটা চলে আসছে, তাই না? আর নতুন কথা নাই। নতুন কথা বলতে চায় এমন কেউ আছে? হাত তোলেন। নতুন কথা, ওই যে হাত তুলছে, দাও তো, উনি কি নতুন কথা বলে শুনি। পান চাষের ব্যাপারে নতুন কথা বলতে হবে। পান চাষ, আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন। আমার কানের বড় হয়েছে, আমি একজন চাষি এবং আমি একজন পান কিনি। এই পান চাষিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক অনুরাগ যারা পাইকার পান কিনে তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝলি না ভাই? পাইকার যারা পান কেনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ টাকা হাতি দিয়ে যারা পান কিনতে বসছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি সবাইকে বলছি, যাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে পাইকাররাও ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ টাকা। পাইকাররা কি করে পানটা কিনতে পারে ভালোভাবে, তাদের দিকে একটু খেয়াল রাখবে, তাদেরকে একটু ভালোভাবে স্বাস্থ্য দেবে, ইজারাও সুযোগ দেবে। তারা আরেকদিনকে বিদেশের পানটা সাপ্লাইতে যেতে পারে। এই থেকে সবাই তারেক রহমান আমাদের যে নেতা, তাদের কাছে সহযোগী হয়ে কাজ করে রাখতে হবে। আসসালামু আলাইকুম। কথা বলো, কথা বলো। আমাদের মাঝে ভাই, আমাদের এই পান চাষিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের বিগত দিনে পানের বাজার খুবই খারাপ ছিল, আমাদের চাষি ভাইরা খুবই ক্ষতিগ্রস্ত। তাতে দৃষ্টি রাখবেন এই চাষিদের প্রতি। আল্লাহ রহমতে যদি নির্বাচিত হইতে পারেন, আর এই চাষিদের সুদৃষ্টি রাখবেন। এবং ওই ভারত থেকে যে পান্ডা আসে, ওই পান্ডা চাষি অনেক ক্ষতি করে। ওই পান্ডা যাতে না আসতে পারে ভাই, এই ব্যবস্থা করবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি পয়েন্ট পেয়েছি। আমি এখন আপনাদের কাছে যে কয়টা পয়েন্ট পেলাম, আমাদের প্রধান লক্ষ্য হল, আমি আপনাদের সামনে আগামী দিনের এমপি কেন্দ্রীয় হিসাবে আমি পান চাষি ভাইদের কাছে স্পষ্ট করে ঘোষণা করে দিতে চাই, আমরা যদি ক্ষমতায় যাই, আমি যদি এমপি হই, আমার নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে পান চাষকে আমরা বাংলাদেশের অর্থনীতিতে জীবন্ত রাখবো। পান চাষকে একটা রপ্তানিমুখী স্বাবলম্বী অর্থনীতি হিসেবে দাঁড় করানোর জন্য সর্বাত্মক চেষ্টা আমরা চালাবো। যতক্ষণ তা না পারবো, ততক্ষণ সরকারের কাছ থেকে ভর্তুকি আদায় করে পান চাষের অর্থনীতিকে আমরা জীবন্ত রাখবো। এই তিনটা কাজ করার জন্য আমাদের যে সমস্ত নীতি এবং কৌশল নিতে হবে সরকারের কাছ থেকে, এই যে ভারতের আমদানি বন্ধ করার নীতি নিতে হবে, সরকারকে লাগবে। ডিউটি কমাইতে চাইলে পরে সরকারকে লাগবে। তারপরে ভর্তুকির জন্য সরকারকে লাগবে। আমি আপনাদের পক্ষ থেকে দায়িত্ব নিলাম, আমি এখন থেকে গৌরনদীর পান চাষিদের আনুষ্ঠানিকভাবে অভিভাবকের দায়িত্ব নিলাম। আমি
এখন আমি জানতে চাই, আমি যে মাঝে মধ্যে পান চাষের জ্ঞান নেব, এই ব্যাপারে কৃষি জ্ঞান আছে এবং রপ্তানি জ্ঞান আছে এবং পান চাষের সঙ্গে জড়িত, এরকম হাত দেখান তো কয়জন আছেন আপনারা? আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? খালি কিন্তু পান চাষে হইলে হবে না। আমি আবারও বলি, পান চাষ তো আপনারা সবাই জড়িত। এখন আমি জিজ্ঞাসা যদি করি, একটা ধরেন যে কি ডিউটি কি করলে ভালো হয়, সরকারের নীতি কি, এই ব্যাপারে আপনাদের মধ্যে যারা এইসব করে রপ্তানির কাজে জড়িত, এরকম কেউ আছে এখানে? আছে রপ্তানির সঙ্গে জড়িত যে কয়জন? আচ্ছা, এই মিঠু এই নামগুলি নাও। হ্যাঁ, এই যে তিনজন, এই তিনজনের নাম নাও যারা রপ্তানির কাজে জড়িত, এই তিনজনের নাম নাও। আচ্ছা, ফাইন, গেল এই তিনজন। আর চাষের সঙ্গে সরাসরি জড়িত, একদম চাষি, নিজে একদম পানের বড় যে কাজ করে, এরকম সবাই আছে। হ্যাঁ, তাদের মধ্যে থেকে আমি কয়েকজনকে নিব। আর আমি এই কাজটা করার জন্য পরবর্তীতে একটা কাঠামো তৈরি করে রাখতে পর্যন্ত মিঠুকে আমি সমন্বয়কারী নিয়োগ করলাম। ঠিক আছে? মিঠুর মাধ্যমে আমি এই পান চাষিদের সঙ্গে পরবর্তী পরিকল্পনার কাঠামো দাঁড় করব, সে আমার সমন্বয়কারী হিসেবে কাজ করবে। আজকের এই মত বিনিময় সভা, পান চাষিবৃন্দের আহ্বানে যে সমাবেশ আপনারা করেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এই বিষয়ে আরো যাতে আমরা এগোতে পারি, আর নির্বাচিত হলে পরে আবারও পরবর্তী যাতে বৈঠক করতে পারি, সেই আশা ব্যক্ত করে আয়োজকদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তো যারা আয়োজন করেছে, আয়োজনের সঙ্গে যারা জড়িত, তারা একটু হাত তোলেন যারা আয়োজন করছেন। হ্যাঁ, আয়োজকদেরকে একটা হাত তোলেন দিয়ে ধন্যবাদ দিতেন আপনারা। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সাহেব এখানে আছে, ভবিষ্যতে যদি দল ক্ষমতায় যায় তাহলে উনি হবে ক্ষমতাসীন দলের বড় নেতা। আর চেয়ারম্যান মেম্বারদের পক্ষ থেকে আলাদা আবুল হোসেন নিয়ে কথা বলে গেছে। আর এই মিঠুকে আমি নিয়োগ করলাম ব্যক্তিগতভাবে আমার সমন্বয়কারী পান চাষিদের পক্ষ থেকে। আর দলের পক্ষ থেকে এই কাজটা সমন্বয় করবে রফিকুল ইসলাম কাজল। কারণ এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু মুখে মুখে বলছেন, আমি একটা প্রকৃত অর্থে কোন একটা জায়গায় নিতে চাই, সেজন্য আমাকে কিন্তু নিয়মিত কথা বলতে হবে। এই জন্য মিঠু, কাজল, এই দুজনের সঙ্গে কথা বলে আমি কাজ করব, দলের হেল্প নেব, চেয়ারম্যান মেম্বারদের হেল্প নেব। সবাইকে ধন্যবাদ, দেখা হবে 12 তারিখে নির্বাচনের পর, দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কি ভোট চাবো? ভোট চাওয়ার দরকার আছে? আপনারা কিসে ভোট দেবেন?